গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করছি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করছি ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা ওই 7টা 10-15। আর আমি কিন্তু বেশ খানিকটা আগে উঠে গেছি, এডিটের কাজ কমপ্লিট করেছি, তারপরে একটু ঘোরাঘুরি করেছি, আমার গাছপালার সাথে সময় কাটিয়েছি, তারপরে জামা কাপড় চেঞ্জ করে সিধা চলে গেছি রান্নাঘরে। রান্নাঘরটা দেখলে ভালোবাসি, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। ব্যাস এই যে এখানটা একটুখানি ভালো করে ঝাড়পোছ করে ব্যাস বাইরেটা এসেছি ভালো করে ধুতে। আজকে যেহেতু বৃহস্পতিবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নটা বেশিই করতে হবে। আর আমি মনে করি যেহেতু বাড়িটা আমার, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটাও আমার। আর যত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, তত মনে হয় মনে, তারপর আমাদের ঘরে পজিটিভ এনার্জি বেশি কাজ করবে। তো যাই হোক, এটা আমার মনের বিশ্বাস কি মনের ধারণা কিছুই বলতে পারবো না, আমার এটা মনে হয়। তো দেখো এখানে চলে এলাম আবার রান্নাঘরে, মেয়ের দুধটাকেও এখানে জাল দিয়ে দিলাম আর সাথে কিছুটা কেশর ভিজিয়ে দিলাম। আজকে কিন্তু দুধ বাইরে থেকে আর আনা হয়নি, কারণ আগের দিন সন্ধেবেলায় মেয়ের দুধ খায়নি, সেই দুধটা রয়ে গেছিলো, সেটাকেই গরম করে কেশর দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে চলে এলাম ডাইনিং রুমটা ক্লিন করতে। তো ডাইনিং রুমের একটা জানলা ঝেড়ে তারপরে চলে এলাম মেয়ের স্টাডি রুমটা ক্লিন করতে। আর আজকে না জানো তো, ভুলবশতই আমি মেয়ের স্টাডি রুমটা ঝেড়ে দিয়েছি। আসলে কি বলতো, কাজ করতে করতে সত্যি কথা আমার দিনক্ষণ কিচ্ছু মনে থাকে না, মনে হয় এক নাগাড়ে কাজ করে যাই। তো অবশ্য আমার ঘরে কিন্তু কেউ ঝুল পাবে না, কারণ আমি যেহেতু প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাই কিন্তু আমার ঘরে সেরকম ঝুল জমে না। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু আজকেই, আমার না নামটা ঠিক মনে পড়ছে না, কোয়েশ্চেন করেছে, দিদি তুমি কি একই কাজ রোজই রোজ করো? দেখো বন্ধু, এক কাজ রোজ করি সেটা আমি বলতে পারবো না। আমার যখন যেটা মনে হয় চোখের সামনে, যখনই আমি যেই নোংরা আবর্জনা যদি দেখতে পাই, আমি সেটা সঙ্গে সঙ্গে ডাস্টিং ক্লিনিং করে নিই। আমি ঘুরতে ফিরতে আমি ঘর পরিষ্কার করি, তোমরা হয়তো বুঝতেও দেখো যে ঘুরতে ফিরতে একটু কুশনটা ঠিক করে নিলাম, একটু সোফা কভারটা ঠিক করে নিলাম, একটু ডাস্টিং করে নিলাম, একটু আলমারিটা ঝেড়ে দিলাম, কাজগুলো কলিন দিয়ে মুছে নিলাম। এইগুলো না করতে কোনো সময় টাইম কিছু লাগে না, আমার চোখের সামনে দেখলেই আমি সেটা করে নিই। তো যাই হোক, আমার এখানে দেখো মেয়ের স্টাডি রুমটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে, ব্যাস একটু ঝাড় দিলে তারপরে কিন্তু এই স্টাডি রুমের কাজটা এন্ড হয়ে যাবে। আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, তার আগে আমি স্টাডি রুমটা ক্লিন করে নিচ্ছি, কারণ ও উঠলেই ও স্টাডি রুমে পড়তে বসে যাবে, ততক্ষণে গিয়ে আমি বেডরুমটা ক্লিন করে নিতে পারবো। একটানা অনেকক্ষণ কাজ করেছি, এইবারে ভাবলাম না, গলাটা না ভেজালে আর হচ্ছে না। আর আজকেও কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে, রোদ একদম ওঠেনি। আর আজকে না কফি মাগটা আমি চেঞ্জ করেছি, একটু অন্যরকম কফি মাগ আজকে আলমারি থেকে বার করে, আমার শোকেস থেকে বার করে ইউজ করলাম। মাঝে মাঝে না একটু আমি কফি মাগ বলো বা আমি একটু ছোট্টখাটো জিনিস চেঞ্জ করতে পছন্দ করি। আর এখানে দেখো আমার জিজি প্ল্যান্টটাকে দেখলাম যে মাটিটা খুব নরম, জলের পরিমাণটা বোধহয় বেশি হয়ে গেছে, গাছটা না একটুখানি কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো। আর এই গাছে না বেশি জল দিলে গাছ মরে যায়, হয়তো ভুল করে আমরা হয়তো দিয়ে দিয়েছি, আমি বা আমার মা হয়তো আমি দিয়েছি, হয়তো পরেই আবার মা দিয়ে দিয়েছে, ওই জন্য একটু রোদে একটুখানি আলোর দিকে রাখলাম। তো মেয়ে ওদিকে উঠে গেছে, ব্রাশ করছে, আমি চলে এলাম করতে করতে। আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুর আনসার দিয়ে দিই। আফরিন 2-3 দিন আগে আমায় কমেন্ট করেছিল যে দিদি তোমার ডেইলি লাইফস্টাইল দেখতে আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোয়েশ্চেন করেছিল যে দিদি তুমি কিভাবে তোমার ব্যাড হ্যাবিট চেঞ্জ করে একটা হেলদি লাইফস্টাইলে নিজেকে নিয়ে এসেছো, আর এটা করতে তোমার কতদিন সময় লেগেছে। অবশ্যই তোমার কোয়েশ্চেনের আনসার দেবো। আর আমি এখন একটু পরে যে আনসারটা দেবো সেটা যদি তোমরা শোনো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এখানে দেখো সোফার কর্নারে কিন্তু আমি ন্যাপথলিন দিয়ে দিলাম। আমি যেখানে ডেলি ডাস্টিং ক্লিনিং করতে পারি না বা যেখানে আমার হাত পৌঁছায় না, আমি সেখানে ন্যাপথলিন অবশ্যই দিই। এছাড়াও আমি কিন্তু জামা কাপড় থেকে শুরু করে আলমারি, আমার গোটা আলমারিতে আমি ন্যাপথলিন 2-3টে করে ইউজ করে নিই। আর এখানটা ভাবলাম আজকে একটুখানি পরিষ্কার করে নিই। কি বলতো, যেইগুলো আমরা ডেলি ক্লিন করি না বা যেগুলো আমাদের বন্ধ থাকে যে জায়গাগুলো, সেখানে কিন্তু ছোট মাকড়সার জাল হবেই হবে। তো ওই জন্য সপ্তাহে একদিন আমি কি করি, এই বক্সটাকে ভালো করে খুলে পরিষ্কার করি। আর আজকে দেখো কুশন কভারগুলো, যেগুলো পুরনো
কুশন কভার কাঁচা হয়েছিল আগের দিন, সেগুলোকে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি আর অন্য এক রকমের কুশন কভার বার করলাম। আমার কাছে বেশ 3-4 রকমের কুশন কভারের সেট থাকে, যখন যেটা মনে হয় সেটা আমি মুড অনুযায়ী কিন্তু চেঞ্জ করে নিই। আর এখানে দেখো গাছ থেকে কি সুন্দর শেকড় বেরিয়েছে, এই প্রথম যেন এই গাছটাকে আমি জলে করলাম, আর জলে বেশ দেখলাম গাছটা কিন্তু ভালোই গ্রো করেছে, দেখে আমার ভীষণ ভালো লাগলো। দেখো কি সুন্দর লাগছে গাছটাকে। তো অন ক্যামেরা এসে আরেকবার গুড মর্নিং বলো বন্ধুরা, বলেই দিই গুড মর্নিং। আর এখন ঘুরতে বাজে 10টা, ঠিক আছে, খুব একটা বেলা হয়নি। তো আমার মোটামুটি 10টার মধ্যে সব বাসি কাজ কমপ্লিট, ডাস্টিং ক্লিনিং মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, একটু কাজের প্রেশারও আছে, প্রত্যেকটা গৃহিণীরই বৃহস্পতিবার একটু কাজের প্রেশার থাকে। আর আজকে 2 দিন পর আজকে মোটামুটি একটু রোদের দেখা পেলাম, ভালোই রোদ উঠেছে, ঠিক আছে, কিন্তু গরম এতটুকু কমেনি, যেরকম পরিমাণে গরম এবং ঘেমে স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ মনে হচ্ছে কেউ স্নান করে এসেছি, গরম সেই লেভেলেই গরম রয়েছে। তো চলো এরপর আমি রান্নাঘরে যাব। তো ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে একটুখানি বন্ধুদের সাথে হাই হ্যালো করে নিই। কী বলো তো, সত্যি কথা ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলার মতন সময়টুকু আমার থাকে না, মনে হয় সেই যতক্ষণ আমি ক্যামেরা অন করে কথা বলবো তোমাদের সাথে সেই টাইমে আমার অন্য একটা কাজ হয়ে যাবে। অনেককে দেখেছি এরকম ক্যামেরা অন করে কথা বলে যায়, আমি জানি না কী করে তারা সময় ম্যানেজ করে, আমি তো একদমই পারি না বন্ধুরা এরকমভাবে ম্যানেজ করে কথা বলতে। তাহলে আমার কী বলো তো, কাজকর্ম দেখাতে পারবো না, ওই শুধু কথাই বলতে পারবো। তো চলো, আর আজ হ্যাঁ আজ একটা কথা, ভিডিওটা পুরো দেখো, কারণ নমিতা আমাকে যে কোয়েশ্চেনটা করেছিলে তার আনসার আমি দেবো, আর ডেমনস্ট্রেশন সমেত দেবো, ঠিক আছে, কীভাবে ঘাড়ের তারপর কনুইয়ের ব্ল্যাক প্যাচেস রিমুভ করতে হয় সেটা ডেমনস্ট্রেশন সমেত আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে। ব্লগটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে, কারণ সামনের দুর্গাপুজো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু মানে চেষ্টা করবো সপ্তাহে 2-3 দিন টিপস শেয়ার করার, ঠিক আছে, শুধুমাত্র হোমমেড টিপস কিন্তু নয়, বাইরের বাজার চলতিও টিপস তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন আমি যাই রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে দেখি যে হাজব্যান্ড কী কী বাজার নিয়ে এসেছে, কী কী হয়েছে, চলো। আর এদিকে দেখো রান্নাঘরে এসে দেখি ভাতটা হয়ে গেছে, আসলে মা সকাল সকাল আজকে চালটা বসিয়ে দিয়েছিল, তো ওই জন্য ভাতটা হয়েও গেছে এদিকে। বন্ধুরা বলে দিই আজকে কি রান্না করব। ভাত তো হয়ে গেছে, মা সকালবেলা ভাত বসিয়ে দিয়েছে, এখানে মুসুর ডালটা ভাতের ভাতের মধ্যেই ঘটি করে বসিয়ে দিয়েছে বলে একসাথে ডাল আর ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে জ্যান্ত মাছ নিয়ে এসে সেই মাছটা দিয়ে হবে ঝিঙে, পটল আর ওল বাজার করে নিয়েছে, কিন্তু আমি রান্না করব আজকে ঝিঙে আর আলু দিয়ে রান্নাটা করব। আর ওলটা হয়তো ভাবছি সেদ্ধ দেবো, ঠিক আছে, এই একদম ছিমছাম খাবো। কালকে একটু রিচ খাওয়া হয়ে গেছে, চেষ্টা করি যেদিনকার রিচ খাই তার পরের দিন একটু লাইট খাওয়ার, একদম পাতলা করে মাছের ঝোল করব, অবশ্যই শেয়ার করব। তো চলো আগে আমি আনাজটা কেটে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। খাওয়া যায় না ঝিঙের খোসা বাটা? ঝিঙে পটল না, পটল তো নেই, ঝিঙের খোসা বাটা খাওয়া যায় না? শুধু ঝিঙেটা হয় না। কেন শুধু ঝিঙেটা হয় না? বাটলে একটুখানি হয়ে যাবে। আরে সেটার কোনো কথা নাই, বলছি হয় শুধু শুধু না, শুধু হয় না, পটলের চোখলাও দেয়। আরে কেন শুধু হয় না, সেদ্ধ করে কালো জিরে দিয়ে হয় না? একটুখানি হয়ে যায়। আরে সে একটুখানি হোক, মা কড়াই বোধহয় দেখো তো, মা কড়াই অন করা আছে বোধহয়, যদি ডালটা বসিয়ে দাও। তোমরা দেখতেও পেলে আর শুনতেও পেলে আমি আর মা ঝিঙের খোসা বাটা নিয়ে কথা হচ্ছিল। মাকে বললাম মা অনেক দিন খাইনি, আজকে ঝিঙের খোসা বাটা করব। মা বললো দেখ শুধু ঝিঙের খোসা বাটা দিলে হয় না, তার মধ্যে পটলের খোসা আরও অনেক কিছু দিলে টেস্টটা হয় আর বাড়েও বেশি। আমি বললাম না আজকে শুধু আমি ঝিঙের খোসা বাটাই করবো, দেখি কেমন লাগে। আর এদিকে দেখো মাছ করতে গিয়ে দেখি এতটুকু ফ্রিজে রসুন নেই। অনেক দিন কি বলতো, যেহেতু রসুন পেঁয়াজ থেকে ডিটাচ ছিলাম আর ভুলেই গেছি যে রসুন বাটা একদম নেই। তো কিছু করার নেই, 4-5টা রসুনকে থেতো করে সেটা দিয়ে ঝোল করব। অনেকে তোমরা বলবে যে জ্যান্ত মাছে রসুন বাটা না দিলেও হয়, কিন্তু কি বলো তো আমরা না মাছ মানে একটু রসুন না দিলে কি আমরা আস্তে আস্তে গন্ধ ছাড়ে, ওই জন্য 2টো কোয়া হলেও আমি রসুনটাকে থেতো করে দিই। আর তোমরা কে কে খোসা বাটা মানে ঝিঙের খোসা পটলের খোসা বাটা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। এই খোসা বাটা কিন্তু অ্যাকচুয়ালি বাঙালরা ভীষণ ভালো রান্না করতে পারে ঘটিদের থেকে। আর আমার মামার বাড়ি যেহেতু পুরো বাঙালি
বাঙাল তো, তো এই সব খাবার কিন্তু আমি আমার মামার বাড়ির থেকেই শিখেছি। মানে আমার দিদামা এইসব খোসা বাটা, খারকোল পাতা বাটা, তারপর পটল বলো, ঝিঙে, কত কি খোসা বাটা করতো, এত সুন্দর খেতে লাগতো না বন্ধুরা। গরম ভাতে শুধু এক থালা তোমরা এই বাটা দিয়ে খাবে, সেই টেস্টটা আমি কিছুতেই আনতে পারি না আমার দিদামা যেভাবে রান্নাটা করতো। তো কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে জল ঢেলে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। আর ওখানে দেখো দেখলে তো যে আমি ঝিঙের খোসাটাকে না একটু জল দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, কারণ ঝিঙের খোসাটা খুব শক্ত হয়, মিক্সিতে দিলে না মানে ঠিকঠাকভাবে পেস্ট হয় না। আর এখানে ওল সিদ্ধ দেবো, তো ওলটাকেও বসিয়ে দিলাম, পরপর আমি কিন্তু কন্টিনিউ করতেই থাকছি। আর এখানে দেখো আমার ঝোলটা টকবক করে ফুটছে, ব্যাস এবারে মাছগুলো দিয়ে তারপরেই কিন্তু হয়ে যাবে। বন্ধুরা যারা যারা আগে ট্রাই করোনি এই ঝিঙের খোসা বাটা, একবার ট্রাই করে দেখো। আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আর 4-5টা রসুনের কোয়া দিয়েছি, একটু বড় বড়। যত রসুনের কোয়া দেবে তত কিন্তু টেস্টি লাগবে। আর ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস এই যে খোসা বাটাটা ভালো করে নাড়তে থাকবে। পরিমাণ মতন একটু মিষ্টি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। একটু ঝালটা কিন্তু বেশি পরিমাণে দেবে, খেতে ভালো লাগবে। আর একটু দেখো পরিমাণ মতন একটু নুন, একটু মিষ্টি আর একটু হলুদ দিয়েছি। একদম ড্রাই করে মাখা করে ড্রাই করে নামিয়ে নেবে। একবার গরম ভাতে খেয়ে দেখবে বন্ধুরা। আর এখানে দেখো হাজব্যান্ডের জন্য 1 বাটি ঝোল, একটু সবজি আর 2 পিস মাছ তুলে রেখে দিলাম, যাতে ও রাতে হয়ে যায়, কারণ ও তো মুসুর ডাল খাবে না। ওই 1 বাটি ঝোল থাকলে অল্প একটু তো ভাত খায়, মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এইবারে আসি মেন টপিকে, সেটা হচ্ছে ব্যাড হ্যাবিট আমাদের কি কি হতে পারে, মানে কি কি ব্যাড হ্যাবিট। এক হচ্ছে আনহেলদি লাইফস্টাইল মেনটেন করা, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, লেট করে ঘুম থেকে ওঠা, কুড়েমিভাবে দিন কাটানো, শুয়ে বসে থাকা, ফালতু টাকা ইনভেস্ট করা, অহেতুক আননেসেসারি মানুষের সাথে মেলামেশা করা, অন্যের লাইফস্টাইলে দৃষ্টিপাত করা, শরীরচর্চা না করা, আর হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা, মানে সকালের নাস্তা যেটাকে বলে টিফিন, সেটাকে স্কিপ করা। এইগুলোকে আমরা বলি ব্যাড হ্যাবিট। এই হ্যাবিটগুলোকে কিন্তু আমি একটা একটা করে জীবন থেকে ডিলিট করেছি। কিভাবে ডিলিট করেছি বা আমি আগে কিভাবে লাইফস্টাইল মেনটেন করতাম সেটা কিন্তু একটা ব্লগে বলা সম্ভব না বন্ধু, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট ব্লগে আমি কন্টিনিউ বলবো, একদম কথা দিলাম। তো কি করবে এবার তোমরা বলবে যে কতদিনে এটা সময় লেগেছে। এটা ডিপেন্ড করে নিজেদের ওপর, মানে ইন্ডিভিজুয়াল। আমার যদি 6 মাস লাগে, তোমার হয়তো সেটা 1 মাসও লাগতে পারে, আবার সেটা তোমার হয়তো 1 বছর লাগতে পারবে। তোমার ইচ্ছা শক্তি আর তোমার একাগ্রতার ওপর কিন্তু এটা ডিপেন্ড করে। তবে আমি বলবো বন্ধু, একদিনে সব কিছু ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে যেও না, তাহলে কিন্তু তুমি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তোমাকে যদি বলি কাল থেকেই তুমি মোবাইল ঘাটা বন্ধ করে দাও, কাল থেকেই তুমি দুধ চা খাওয়া বন্ধ করে দাও, মানে যেটা আমরা দুধ চা খাই সেটা খাওয়া বন্ধ করে দাও, কাল থেকে তুমি ভোর 4টায় ওঠো, পারবে কি? পারবে না। আস্তে আস্তে, ভোর 4টায় দরকার নেই, তুমি যদি 8টায় ওঠো সেখানে তুমি 7:30টায় ওঠো, তারপরে তুমি 7টায় ওঠো, তুমি দুধ চা খাও, সেখানে ঠিক আছে তুমি চিনিটাকে অ্যাভয়েড করে শুধু দুধ চা খাও, তারপর আস্তে আস্তে দুধটায় কাট করতে শুরু করো। এইভাবে তুমি তোমার লাইফস্টাইলটাকে চেঞ্জ করো। আফরিন, তুমি যদি বুঝতে না পারো আমাকে আবার কমেন্ট করবে, আমি তোমাকে আবার ডিটেলসে ভালো করে বুঝিয়ে দেবো। একটা ব্লগে না পুরো বোঝানো কিন্তু সম্ভব নয়, নেক্সট ব্লগে তোমাকে আবার আমি একটু বুঝিয়ে বলে দেবো। আর এখানে দেখো আমার স্নান করে কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। বলতে পারছি এখন 1:45, আর এই যে মা ফুল তুলে নিয়ে এসেছে, অনেক ফুল হয়েছে আজকে। তো চলো, আর মা ওখানে বসে বসে রসুন ছাড়াচ্ছে, কেন এই কাজটা খুব বড় কাজ। ঠিক আছে, আজকে আমি রসুন ছাড়া মানে কি বলবো, হাতেই থেতো করে নিয়েছি, মানে রসুন ছিলই না, ওই জন্য মা রসুন ছাড়াচ্ছে। আমার স্নান হয়ে গেছে, মায়ের বাকি আছে, মেয়ের বাকি আছে। আর এই ঘরের ফিউজ চলে গেছে, ডাইনিংয়ে ফিউজ চলে গেছে, না টিভি চলছে, না ওয়াইফাই চলছে, না ফ্যান চলছে, কিচ্ছুই চলছে না, টিউব কিছু চলছে না। জানি না কি হবে, আমি ওয়াইফাই না হলে আমি ভিডিও এডিট করব কি করে জানি না। তো চলো আর দেরি করবো না, আগে আমি পুজোটা করে আসি। আর মোটামুটি আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, অসুবিধা কিছুই নেই। চলো, আর কোথায় কেন
এটা চুলটা আগে চুলটা পরি দাও মা, শাড়িটা পরাই চুলটা পরা এইটা। ঠাকুর ঘর পরিষ্কার করা, যেহেতু অনেকটা বড় ঠাকুর ঘর আমাদের, এই সমস্যা। তাহলে তুমি এটা করে বাসনটা মেজে আসি ঠাকুরের, তেঁতুল আছে তো, ঠিক আছে। আমার বন্ধুরা তোমরা সবাই জানো যে আমাদের যেহেতু অসুচ চলছে, এতদিন তো আমরা ঠাকুরের জল দিতে পারিনি, তো অসুচ কাটার পর কিন্তু ঠাকুর পুরো ভালো করে নামিয়ে পরিষ্কার করে তারপরে আবার ঠাকুরকে জল দিতে হয়। আর আমাদের যেহেতু ঠাকুর ঘরটা অনেক বড়, ঠাকুরের সংখ্যাও বেশ অনেকটা, ওই জন্য যখনই এইরকম কোনো কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, তখন আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই করি, কারণ একার পক্ষে এত কিছু করা কিন্তু সম্ভব না। দেখে মনে হয় কি এমন কাজ, কিন্তু বিশ্বাস করো এক একটা ঠাকুর নামিয়ে সিংহাসন পরিষ্কার করা, জামা কাপড় পরিষ্কার করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এখানে দেখো শাশুড়ি মা আমাকে কিছুটা পরিষ্কার করে দিয়ে হেল্প করে দিয়ে গেল, তারপরে কিন্তু আমি বাদবাকি পুজোটা করলাম। তারপরে আজকে আবার বৃহস্পতিবারের পুজো মানে প্রায় 1 ঘন্টা লাগে, তাও তো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যেটুকু পারলাম সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর অনেক দিন পর পুজো করে কি বলবো, আজকে এত ভালো আমার লাগছে মনটা, কি বলবো, কতদিন মন ছটপট করছে যে আমি আমার ঠাকুরকে পুজো করিনি, আমি স্তব পাঠ করিনি। তো আজকে প্রাণ ভরে ঠাকুরকে ডেকেছি, পাঠ করেছি, খুব ভালো লাগছে। বিশ্বাস করো এই কাজটা করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি বজরং বলিকে, তারপর গোপাল ঠাকুরকে, শিব ঠাকুরকে খুব ভালো করে স্নান করিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। প্রত্যেক দিনই চেঞ্জ করে দিই, কিন্তু আজকে একটু ভালো করে স্নান টান করিয়ে দিয়েছি। তো এখানে দেখো সরস্বতী ঠাকুরের বীণাটাও দিয়ে দিলাম। আর আজকে লক্ষ্মীর ঘট পাততে হবে, প্রত্যেক বৃহস্পতিবারই কিন্তু আমি লক্ষ্মীর ঘট পাতি। তো যাই হোক আমার এখানে মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আজকে না খুব একটা শরীরটা ভালো না, মানে বলতে পারো অসুস্থ, মানে শরীরের এগেনস্টে গিয়েই আজকে আমি ব্লগটা বানিয়েছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে জানো তো বন্ধুরা, তাও আমি করে যাচ্ছি। তো জানি না কতটুকু তোমাদের ভালো লাগছে বা কতটা এন্টারটেন তোমাদের করতে পারছি, প্লিজ কমেন্ট করে বলো। আর এখানে দেখো মোটামুটি আমার ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এতদিন পর আমার গাছের ফুলগুলো ঠাকুরের চরণে জায়গা পেল, কি ভালো লাগছে যে কি বলবো। দেখো এখানে বেলপাতাগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আমি বাজার থেকে বেলপাতা, তুলসী পাতা কোনো দিনও না ধুয়ে বা মানে ঠাকুরের চরণে বা শিব ঠাকুরকে আমি দিই না। ভালো করে আগে ধুয়ে তারপরে আমি মহাদেবকে, তারপরে নারায়ণ ঠাকুর, আমার বজরং বলির পায়ে সবাইকে দিই। তো এদিকে দেখো ভালো করে চন্দনটা বেটে তারপরে কিন্তু বেলপাতা, আজকে আমি 5খানা বেলপাতা বাবার মাথায় দিয়েছি। আর এই যে তুলসী পাতা নারায়ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, আর এদিকে আমার বজরং বলিকে দিয়ে দিয়েছি। শ্রী গুরু চরণ কোটি কোটি প্রণাম তাহার চরণে, শ্রীরামের চরিয়া চরণ, বুদ্ধিহীন পবন কুমার, গুচাও মনের যত ক্লেশ। দেবায় গো ব্রহ্মহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো বন্ধুরা আমার সিংহাসনটা কেমন লাগছে সাজানোর পর অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে দেখো একটা লাইক করো। একটা লাইক করলে অনেকটা বেশি মোটিভেট হই যে না ভাবি আমার বন্ধুদের আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। আবার কাল দেখা হবে, টাটা।